फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल फ्यूशन अफ लाभ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি। এখন আমরা আসলাম বিয়ের ভেন্যুতে। মনিকে সাজানো হবে একবারে ডাইরেক্ট ব্যাংকেটে, তাই আমি মনি আর মনির একটা ফ্রেন্ড সেখানে এসেছি। রেডিমেড গো রাউন্ড দি লেন্স পরে নিয়েছো? হ্যাঁ না, বিফোরের একটা করে নাও, তোমরা করে নাও, এটা আমার ফোনটাই করে নাও। কি দিয়ে এডিট করিস তুই? হাই দিদি, একটু হাই বলো। হাই ব্রাইট, হাই তোমরাও বলো হ্যালো। হাই আজকে কোথায় আমরা তাহলে? আমরা কোথায় আছি বল। ফাইনালি আজকে আমার বিয়ে। আজ আমরা A1 ব্যাংকোয়েট হল নারায়ণাতে পৌঁছেছি। আর এই দিদি হচ্ছে আজকে আমাদের রেডি করবে পুরো গ্রুপ। এখন দেখছো এরকম পেচির মতন আছে, এরপর অন্যরকম হয়ে যাবে। আগে যেহেতু ব্রাইডকে রেডি করা সব থেকে মেইন ইম্পর্টেন্ট ছিল, তাই দিদিটা আগে ব্রাইডকেই রেডি করে দিল। মনি অলমোস্ট রেডি, শাড়িটা ড্রাপিং করলেই অলমোস্ট ও রেডি হয়ে যাবে। সবই ঠিক ছিল, কিন্তু মনির টিকলিটা ঠিক হচ্ছে না। আমরা যখন কিনেছিলাম তখন তো ঠিকঠাকই ছিল, বাট এখন ওটা ঠিকঠাক সেট হচ্ছে না। বাট এই যে সবাই এখানে রেডি হচ্ছে, মিষ্টি ওদিকে রেডি হচ্ছে আর এদিকে মনির অলমোস্ট রেডি। এতদিনের অপেক্ষার অবসান, আজকে মনি অবশেষে বিয়ের কনেটা সেজেই ফেললো পুরোপুরি। এমনি তো আমাদের দেরি হয়ে গেছিল, তাই ওকে খুব তাড়াতাড়ি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দিদিটা। আর দেখো ওকে কেমন লাগছে প্লিজ জানিও। আর যে গয়নাগাটিগুলো দেখছো সেগুলো আমরা কোনো কিছুই সোনার প্রেফার করিনি, যেহেতু ব্যাংকেটে হচ্ছিল তাই সমস্ত কিছুই আর্টিফিশিয়াল ছিল। আমরা ডিসাইড করেছিলাম যেদিন ও বিদায় নেবে সেদিনই সমস্ত কিছুকে অরিজিনাল করা হবে। আর ওকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? দিদি ওকে একটু সাবেকি লুক দেওয়ার চেষ্টা করেছিল, কারণ ও নিজেই চেয়েছে সাবেকি লুক, আর সেটাই দেওয়া হয়েছে। রেডি টেডি হয়ে আমিও চলে আসলাম, আর ও এখানে বসে গেছে অলরেডি আশীর্বাদের জন্য, কারণ ওদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছিল। ওদের নিয়ম আছে যে ছেলের আশীর্বাদ আগেই হয়ে যাবে, বিয়ের কিছুদিন আগেই হয়ে যাবে, আর সেই কথা মতন সেটা হয়েও গেছিল। তাই বিয়ের দিন মেয়েদের আশীর্বাদ হবে, এটাই ওদের বাড়ির নিয়ম, ছেলের বাড়ি। তো সেটা মতনই কাজ আর কি হচ্ছে। তো যেহেতু ওদের অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা লেট না করে ওর জন্য বসে পড়েছি। আর এই যে মেশো বসে পড়লো, যেহেতু আশীর্বাদ হবে মাসিমণি মেশো, সৌরভ দাদার বাবা আর এদিকে সৌরভ দাদার মা, মানে আঙ্কেল আন্টি সবাই প্রেজেন্ট ছিলেন। আর দাদার বাবাকে চেয়ারেই বসতে হচ্ছে, তার কারণ দাদার বাবার শরীরটা সত্যিই খুব খারাপ, দুবার অ্যাটাকও হয়ে গেছে 2-3 বার। তাই জন্য ওরা খুব কনসিয়াসলি দাদার বাবাকে হ্যান্ডেল করে, মানে আঙ্কেলকে। তাই জন্য আঙ্কেল অগত্যাই কোনো উপায় না পেয়েই চেয়ারেই বসতে হতো, কারণ আঙ্কেল নিচে একদমই বসতে পারে না। ম্যাক্সিমাম যা কাজ কর্ম বিয়ের জানো তো দাদা আর আন্টি আর দিদি মিলেই সমস্ত করেছে। সমস্ত কিছু জোগাড় কমপ্লিট, এবার শুরু হলো ওদের আশীর্বাদ পর্ব। বিশ্বাস করো এই দিনটার জন্য আমি যে কত দিন ধরে অপেক্ষা করে আছি। আমরা শুধু আমি নয়, আমরা এই মনির বিয়ে কত আয়োজন, কত কিছু, কত শপিং, আর আজকে সেই দিনটা চলেই আসলো। একদম শেষ পর্যায়ে যে এই আশীর্বাদ পর্ব শেষ হবে, তারপরেই বিয়েতে বসা হবে আর কি। अरे धरे रखना ताले हमें पड़ भी ना। अरे रुक नहीं सकते भैया, रुक जाओ। বিশ্বাস করো সব জিম করা ফিগার ছিল বলে এইভাবেই ওর পিড়িটা তোলা পসিবল হয়েছে, না হলে কোনোভাবেই পসিবল ছিল না।
এই এখন ওদের শুরু হলো মালা বদল পর্বটা। ওদের সবকিছু একটু উল্টো উল্টোই হয়ে গেছে, যেহেতু ওকে ওপরে তুলে নিয়েছিল। সৌরভ দাদা কি করেছে, আগে থেকেই ওকে মালাটা পরিয়ে দিয়েছিল, আর ও বেচারা আগে পড়াতে পারেনি, তো লাস্টে এখন মালা বদল হচ্ছে। আগেই মালা বদল হয়ে গেছে শুভদৃষ্টির আগে, মানে একটা অদ্ভুত অদ্ভুত ঘটেছে। এই এবার বিয়েতে বসে গেছে, এখানে পিয়ুষও চলে এসেছে। এটা হচ্ছে ওর মেজো কাকার ছেলে, বুঝেছো? আর এই যে আউটফিটটা দেখছো, এটা কিন্তু কলকাতা থেকে নিয়ে যাওয়া। সবার পাঞ্জাবি ধুতি কলকাতা থেকেই আমরা পছন্দ করে নিয়ে গেছি, কারণ এই ধুতি পাঞ্জাবির এরকম সেট দিল্লিতে তো পাওয়া যাবে না। আর সৌরভ দাদা না সব কিছু মিলিয়ে একটুখানি কনফিউজডই হয়ে গেছিলো। দেখো হাতটাকেও পুরো উল্টো করে দিয়ে দিয়েছে। ওকে বারবারই বলা হচ্ছে যে হাতটা সোজা করে দিতে, আসলে লেফট রাইটটা ওর বেঙ্গলিতে একটু প্রবলেম আছে, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়েছে সেহেতু না এই বা ডানে একটু প্রবলেম আছে। কিন্তু বিশ্বাস করো যে দিদি আছে, দিদি কিন্তু সবকিছুতে খুব তুখোর বাংলাতে, কিন্তু এই বাংলা দাদা একদম বাংলা বলতে পারে না, খুব টেনে টেনে বোঝে, আবার মাঝখান থেকে হিন্দি ইংলিশ সব ঢুকিয়ে দেয়, এটাই প্রবলেম। এই যে এবার ঘটের ওপর হাতে হাত রেখে যে রিচুয়ালসটা আমাদের বাঙালিদের নিয়ম শুরু হয়, সেটা শুরু হয়ে গেছে। আর ওই যে কর্নারে দেখছো, উনি হচ্ছে আমার বড় মামা, যিনি কন্যা সম্প্রদান করবেন। এখন আমাদের ঠাকুরমশাই এই বিয়েটা করাচ্ছে, এরপর বাসে বিয়ে করবে ওদের ঠাকুরমশাই, যিনি এদিকে বসে আছে। এই বিয়েটা দেখতে দেখতে আমি এদিকে আসলাম। আর একে তো তোমরা চেনি, মামুন, আর এই হচ্ছে টলিগঞ্জের বোন। আর এই যে আমরা খেতেও বসে পড়েছি মাটন আর ভাত নিয়ে। আমি ভাবলাম শুধু এইটাই খাবো, এত গরম ওপরে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে, ওরা বিয়ের জায়গাটা যেখানে ঠিক করেছে আর খাওয়ার জায়গাটা যেখানে ঠিক করেছে, সেখানে না দিয়েছে কোনো কুলার, না দিয়েছে কোনো এসি, না দিয়েছে কোনো কিছু। অথচ স্টার্টার্সের যে জায়গাটা সেখানটা কিন্তু সবকিছু আছে। আর এইখানটাই ওদের সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে। যেহেতু ব্যাংকেটে হয়েছে, অনেক রকমের আইটেম হয়েছিল এখানে, ভেজ নন ভেজ সবকিছু, কারণ এখানে সব ভেজ নন ভেজ সমস্ত রকম মানুষ এসেছিল, তাই জন্য ভেজ নন ভেজ সব আইটেমই এখানে রাখা হয়েছিল অনেক অনেক। আর ব্যাংকেটে তো অনেক রকম আইটেম থাকে, যেগুলো ওদের মেনু মানে লিস্ট যেটা থাকে, সেই লিস্টে টোটাল একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজ অনুযায়ী ওদের নিতে হয়। সেখানে যা যা আইটেমস ছিল সেগুলো ওরা নিয়েছিল, শুধু মাটনটা ওরা এখান থেকে এক্সট্রা করেছিল, তাই জন্য মাটনটা কিনে দিতে হয়েছে ওদেরকে, ওরা বানিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো মাটনটা ওরা এত ভালো বানিয়েছিল, মাটনটা এত সফট ছিল, সবাই মাটন দিয়েই খাচ্ছিল আর অন্য কিচ্ছু নেয়নি। ম্যাক্সিমাম লোক মাটন দিয়েই খাওয়া দাওয়া করেছিল, না চিকেন না কোনো কিচ্ছু নিচ্ছিল না, মাটনটাই সব থেকে বেশি প্রেফারেন্স ছিল আজকে। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে, কি বলতো, যে গরমের জায়গা, কারণ ওদের ওপরটা এমন একটা সিস্টেম, এটা হচ্ছে ওদের ছাদ, বুঝলে? এবার সমস্ত এসির যে আউটডোর মেশিন গুলো রয়েছে সমস্ত ওপরে সেট করা, ওরা এই জায়গাটাকে বিয়ের জায়গা করে দিয়েছে। আর এটাই ছিল সব থেকে বেশি প্রবলেমের জিনিস। আর এদিকে স্যালাড আইটেম, আর দেখে তো নিয়েইছো যে কি কি মেনু আজকে ছিল। আর এদিকে ছিল আইসক্রিম সেক্টর, যেটা আমি এখনো অব্দি খাইনি, আদৌ খেতে পারবো কিনা জানি না। আর এদিকে দেখো মা, মাসিমুনি, মামা সবাই খেতে বসে গেছে। যেহেতু লগ্নটা 9:30 থেকে ছিল, তাই জন্য একটু দেরি হচ্ছিল, তাই মা ওইদিকে টলিগঞ্জের মামি, এদিকে মামা, এদিকে মাসিমুনি, আসানসোলের সবাই একসাথে খেতে বসে। কিন্তু এই জায়গাটা এত গরম ছিল যে সবার খেতে প্রবলেম হচ্ছে। আমি তো খেতেই পারিনি, আধা খেয়ে উঠে গেছি। কিন্তু আমাদের বিয়ের জায়গাটা একবার ঘুরে দেখাই। ডেকোরেশনটা খুব বেশি সুন্দর করেছিল, যাই হয়ে যাক না কেন ডেকোরেশনটা খুব ভালো করেছিল। আর বিয়ের মণ্ডপটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, এটা আমার খুব ভালো লেগেছে। আমি বেসিক্যালি কখনো না আবদ্ধ জায়গায় বিয়েটা পছন্দ করি না, আমার খোলা জায়গায় বিয়েটা বেশি ভালো লাগে। আর আমার বাড়িতে তো জায়গা প্রচুর, আমার বিয়ের প্যান্ডেল তো আমার বাড়িতেই হবে, কিন্তু ওদের এখানে তো সেই অপশনটা নেই, কি করা যাবে? কিন্তু ওদের যে সোদপুরে বাড়িটা আছে সেখানেই বিয়ে হলে কিন্তু এই প্রবলেমটা হতো না, ওরা বাইরেই আর কি প্যান্ডেল করে বিয়েটা করতে পারতো বড় করে, ওদের ওখানে বড় জায়গা আছে। ওর সব কাকাদের বিয়ে সেখানেই হয়েছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু সৌরভ দাদার বাড়ি দিল্লিতেই আর ওদের সমস্ত রিলেটিভসরা দিল্লিতেই, ওদেরও কিছু রিলেটিভস আছে যারা মানে কৃষ্ণনগর থেকে গেছে, কিন্তু কৃষ্ণনগর থেকে আন্টির দিককার রিলেটিভস আছে, কিন্তু সৌরভ দাদার বাড়ির দিককার সমস্ত রিলেটিভসরা জয়পুর থাকে, তাই জন্য একটু প্রবলেমই হয়ে গেছে। তাই বিয়েটা অগত্যাই দিল্লিতে, কোনো অপশন নেই, একদম কলকাতায়। চলো তোমাদের এবার ওদের স্টার্টার্স এর জায়গাটা একটু ঘুরিয়ে দেখায়, যেটা ফার্স্ট ফ্লোরে ছিল। মানে ওদের বিয়েতে নেওয়া হয়েছিল দুটো ফ্লোর, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, একটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর যেটা, সেখানে আরেকটা অন্য পার্টি চলছিল। আর আমি তো একবার ভুল করে গ্রাউন্ড ফ্লোরে অন্য কারোর পার্টিতেই চলে গেছিলাম, আর ওপরে এত গরম ছিল, সবাই নিচে এসে গল্প করছিল
করছিল। এখানে দেখো ঠাকুর মশাই, মেশো, বাবা, তরুণ মামা সবাই এখানে বসে গল্প করছিল। আর এই যে স্টার্টার্স এর জন্য যাবতীয় যা কিছু এখানে ছিল, যদিও আমি কিচ্ছু স্টার্টার্স পাইনি, কারণ সাজতে মনির সাথে থাকতে সমস্ত স্টার্টার্স বলো যা বলো সব শেষ হয়ে গেছে। আমি কিছুই ভাগে পাইনি, আমি জানিও না স্টার্টার্সে কি কি ছিল। মনি যখন আমাকে মেনু বলছিল তখনই জেনেছিলাম, এখন সবকিছু ভুলে গেছি। আর ওই জায়গাটা তো জানোই যেখানে ওদের মালা বদল হয়েছিল সবকিছু। আর এখানটা পুরো সোফা সিস্টেম করা। এই জায়গাটা সুন্দর করে ডেকোরেট করেও দিয়েছিল ওদের। আর ওদের যে মাথার উপরের ছাদটা ওই যে ওই কর্নারে রাখা রয়েছে, যেটা আমরা কোনোভাবে ইউজ করতে পারিনি। আর যেহেতু এখানটা এসি ছিল, পুরো জায়গাটা ভালো ছিল, তো সবাই ওপর থেকে এসে এখানেই বসে রয়েছে। কেউ আর বিয়ে দেখার ওই জায়গাটাতে নেই, যেহেতু জায়গাটা একটু বেশি গরম ছিল, এই জন্য সমস্ত লোক এসে নিচেই বসেছিল। বিয়ে আর কেউ দেখছিল না, দেখার মতো কারোর পরিস্থিতিও ছিল না, কারণ আধা লোক খেয়ে এসে এত টায়ার্ড হয়ে গেছিল গরমে, সবাই নিচেই এখানে রেস্ট নিচ্ছিল। বল তুই গরমে কেমন আছিস বিয়ে বাড়িতে? খেতে বসেছিলাম গাইস, মনে হচ্ছিল মেকআপ গুলো গলে গলে খাওয়ার মধ্যে পড়ছে, ওই খাওয়ার ঘাম সমেত খাওয়ার সময় আদৌ জানি না কি কি আইটেম। আমি ফেলে দিয়েছি ভাতটা, আমি খেতে পারিনি। আদৌ আমরা তো অত ভালো করে জানি না যে হ্যাঁ এটা হচ্ছে কথা, আইটেম কি কি জানি। খাওয়ার পরে গিয়ে আমি কি কি আইটেম হচ্ছে সেটা জানি। আমি শুধু দেখেছি কোথায় ভাত আর মাটন আছে, নিলাম, খেলাম, চলে আসলাম, তাও পুরোটা খেতে পারিনি। আর এই যে এই তো পোজ দিতে সারাক্ষণ ব্যস্ত থাকে, কখন কিভাবে ছবি তুলবে, কখন কিভাবে কি করবে। আমার গলা আয়না আছে, কোথায় আয়না আছে? আমার গলাটা শেষ। ব্ল্যাঙ্কেটটা কিরকম নোংরা করে রেখেছে কেন? এখানে সব ভদ্র মানুষজন এসেছিল, ওদের দেখে লাগছে না। তো ওয়াশরুম গুলো কি কন্ডিশন করেছে দেখেছিস? কিছু বলার নেই, কিছু বলার নেই গাইস। আমাদের খুব এক্সস্টেড সরি বলতে পারছি না, প্রোনাউন্সিয়েশনটা প্রবলেম করছে। খুব খারাপ অবস্থা, হালাত খারাপ। এখন বাড়ি গিয়ে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জির দরকার এইসব ছেড়ে, কিন্তু একটু ল্যাটকাতে পারবো, এটাই এটাই এটা ছাড়া ভালোবাসা আসছে না। কালকে আসার থেকে যে আমরা, হ্যাঁ ভাই কালকে আসার ট্রেনের মতো দৌড়েছি, মানে একটা পরে ড্রেস ছাড়লাম, একটা কালকে তো পুরো শরীর শেষ। এসে ওই জার্নি করে এসে কালকে আমরা যা নেচেছি, তারপর আবার আজকের এই সে বাবা গো এনার্জি দিয়ে পাঠিয়েছে ভগবান কিছু দিল্লিতে। বাড়ি গিয়েছে কতদিন শুয়ে থাকতে হবে, কালকে একটু ব্রেক, আবার পরশুদিনকে যেতে হবে। হ্যাঁ কালকে ব্রেক, কালকে সকালবেলা ঘুমতো, তারপর রাতে থেকে উঠবি, ওরা যাবে, তারপর রাতে বসে তত্ত্ব নিয়ে সৌরভ দেখে বললো পয়সা তো দিলে না, নিজের বাড়ির তত্ত্বটা সাজিয়ে নিয়ে যাও। ওরা একটার মধ্যে চলে যাবে। পয়সা দেবো না, আমার বড়ের কাছ থেকে পয়সা চাস না প্লিজ। ডবল পয়সা দেবো, সৌরভটা দেয়নি, আমার বড়ের থেকে চাইস না। কেন একজনের থেকে চাইতে পারিস না? আমার বড়টা কি পাও নাকি আমার বড়ের থেকে চাইবি? তোমার বড়ের থেকে যদি আমাদেরকেও মানা করে, তো তোমাদের যা জ্ঞাতি গোষ্ঠী আছে এত ভাই বোনকে মানা করতে পারবো না তো, কাউকে দেবো না। ওই যে সবাই শুনে নিচ্ছে তোমার প্ল্যান, কাউকে দেবো না। আমি গিয়ে দাঁড়াবো, আমি গিয়ে বলবো যদি আমাকে সামনে দাঁড় করিয়ে আমার হাতে দিতে পারে তাহলেই পয়সা হবে, নাহলে না। এবার পয়সাটা আমার হাতে আসা মানে আমার বড়ের কাছেই থাকা। দেখ প্ল্যানটা আগের থেকে জানিয়ে দিলাম, বুঝছিস তো? সেই হিসেবে আমরা তোরা স্টেপ নিতে পারবি না তো, কারণ আমি ছাড়া আমার বড় টাকাই দেবে না। এরকমই টাই আপ রয়েছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো। এরকম পচা করে সেজে গেছিস কেন? তো সাজগোজ গুলো কোথায় চলে গেল? লিপস্টিকটা খেয়ে ফেলেছিস নাকি খাবারের সাথে? তাহলে লিপস্টিক নেই কেন? তাহলে লিপস্টিকটা কোথায় চলে গেল? তাকা আমার দিকে, লিপস্টিকটা কোথায় চলে গেল বল? জানিস বল, তাড়াতাড়ি বল। ইস ইস এগুলো নোংরা কে নাকি খেয়েছে, ওগুলো তো হচ্ছে মিশু। হ্যাঁ তুই মিশু। না যাস না, টাটা।
একটু রেস্ট নিয়ে ঘুরে এসে দেখি বিয়ের আধা রিচুয়ালস হয়ে গেছে। ব্যাস এবার শুরু হলো যজ্ঞ। আর এইকে দেখো বিয়ে করতে করতে মনে হাঁপিয়ে গেছিল, যার জন্য একটুখানি এক্সারসাইজ করে নিয়েছে। এমনিও একটুখানি মানে ভয়ে ভয়েই ছিল সৌরভ দাদা। এবার হ্যান্ড ওভার হয়ে গেছে হচ্ছে ওদের ঠাকুর মশাইয়ের হাতে, কারণ ওদের বাসি বিয়ের আগের যে রিচুয়ালসটা সেটা হয়ে গেছিল, এবার বাসি বিয়ে শুরু হচ্ছে। আর এই যে দেখো ওদের হাত না এ দেশীয়, তাই জন্য ওদের নিয়মটা কিছুটা একটু অন্যরকম। তো এখন এখানে খই দেওয়া হবে, তারই প্রিপারেশন চলছে। এই যে পিয়ুষ সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, সৌরভ দাদা দুজন ধরে এখানে খইটা যেটা ঢালা সেটা ঢালছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মনির একটু সমস্যা হচ্ছিল সবকিছু নিয়ে, যেহেতু শাড়ি টাড়ি পরাও এগুলোতে খুব একটা কমফোর্টেবল না, সেই জন্য। আর এখানে পুরো রিচুয়ালস এর মধ্যে সবকিছু বলে দিচ্ছিল হচ্ছে দিদি, সুরভি দিদি, কারণ আন্টি তো থাকতে পারবে না, আর মনির মাও থাকতে পারবে না, বলে মাসিমণি। এই ওন্না নিয়ে আমরা একটু ভয় পাচ্ছিলাম। আর সবার তো একটু আলাদা আলাদা নিয়ম থাকে, তো ওদের নিয়মটা আলাদা, ওরা এইভাবেই নাকি 7 পাকে ঘুরবে। প্রথমে আমি তো কিছু লিঙ্ক পাচ্ছিলাম না কিছু, প্রথমে ভাবছিলাম এমনি হয়তো ঘুরতে হবে, তারপরে বুঝতে পারলাম যে না, এটাই ওদের 7 পাকে ঘোরা, এইভাবেই ওদেরকে 7 পাকে ঘুরতে হবে। যেটা অগ্নি সাক্ষী করে 7 পাকে বন্ধন হয় সেটা ওদের এইভাবেই হবে। আর মনি সৌরভ দাদা দুজনেরই চলাফেরা করতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ কেউই এইসব জিনিসপত্রতে হ্যাবিচুয়েটেড না, তাই জন্য হাঁটতেও পারছিল না। আর ওকে দেখো সমস্ত শাড়ি টাড়ি গুটিয়ে ফুটিয়ে কি অবস্থা করেছে। যেহেতু আমাদের বাঙালিদের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নিয়ম থাকে, তো এখানেও কিছু নতুন নতুন নিয়ম দেখে আমার বেশ ভালোই লাগছিল। আর এখানে ওদের দেখো এই পান পাতাটা দিয়ে পান পাতার উপরে ঠাকুর মশাই মন্ত্র পড়বে, তারপরে মনিকে এক একটা পান পাতায় এক একটা স্টেপে এগিয়ে যেতে হবে। এটা একটু নতুন নিয়ম, আগে আমি কখনো দেখিনি এই নিয়মটা। আর এই পুরো বিয়েটার মধ্যে সব থেকে অসহ্যকর কারা করেছে সেটা হচ্ছে ক্যামেরাম্যান কাকু। ওরা এটাই ভাবে যে ওরাই একমাত্র বিয়ের সমস্ত কিছু ক্যাপচার করবে আর কাউকে কিছু করতে দেবে না, কিন্তু এটা বুঝতে হবে যে সবাই তো ক্যাপচার করতে চায়, এটা সবারই তো স্মৃতি, কিন্তু ওদেরকে বোঝানো খুব ডিফিকাল্ট। ব্যাস এবার চলে এলো সেই মোক্ষম সময়, যেটার জন্য একটা মেয়ের পুরো রূপটাই অন্যরকম হয়ে যায়, সমস্ত কিছুই ফেল করে যায় এই একটা জিনিসের। এটাই হয়তো মেয়েদের সব থেকে বড় অলংকার বলতে পারো, আর কোনো অলংকারেরই দরকার পড়ে না। আর এখানে দেখো সব থেকে অদ্ভুত ঘটনা, দাদা এত কনফিউজ ছিল যে উল্টো করে সিঁদুর পরিয়ে দিয়েছিল, কারণ মনির ক্রাইটেরিয়া ছিল যে সিঁদুরটা যেন কোনোভাবেই নাকে পড়ে। তো বেচারা বুঝতে না পারে ওপর থেকে নিচে পরিয়ে দিয়েছিল, তারপরে সমস্ত করা হয়ে যাওয়ার পর তারপরে ও ঠিক করেছে। আর সিঁদুর পরার পর দেখো মুখটা কত সুন্দর লাগছিল না, একটু বেশি সুন্দর লাগছিল। তারপরে আবার জিজ্ঞেস করে নিল সব ঠিক আছে তো। যাই হোক বিয়ের পর্ব শেষ, মনি দে থেকে ব্যানার্জি হয়ে গেল এবার, আর সোমা দে নয়, সোমা ব্যানার্জি হয়ে গেল। তো তোমরা জানিও ওকে কেমন লাগছে, ওদের জুটিটা কেমন লাগছে, তোমরা অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিও যেন ওরা সারা জীবন এভাবেই ভালো থাকে সুখী থাকে। তো আজকের মতন এখানেই শেষ করছি, কালকে আবার অন্য পার্ট আসবে, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা, বাই বাই। আর আমাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু প্লিজ।